সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, চোখ ছানা বড় হওয়া খবর। ইসরায়েলের শতকরা 92% মানুষ বলছে এই যুদ্ধে ইরান বিজয়ী হয়েছে, তার মানে আমেরিকা এবং ইসরায়েল হেরেছে। শুধু তাই না, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জনপ্রিয়তায় ব্যাপকভাবে ধস নেমেছে। তাকে সমর্থন করছে মাত্র শতকরা 29% মানুষ ইসরায়েলের। তাহলে প্রশ্ন হচ্ছে, এই যুদ্ধ কি নেতানিয়াহুর রাজনৈতিক ভাগ্যকে অনিশ্চিত করে তুলেছে? তাহলে প্রশ্ন আসছে, সামনের নির্বাচনে অর্থাৎ অক্টোবরের যে নির্বাচন, সেই নির্বাচনে কি নেতানিয়াহুর ভরাডুবি হবে? অর্থাৎ নেতানিয়াহু কি ইসরায়েলের ক্ষমতা থেকে ছিটকে পড়ছে? সুপ্রিয় দর্শক, এখনকার ভিডিওতে মূল ফোকাস থাকবে এই বিষয়ে। ইরান, আমেরিকা এবং ইসরায়েলের মধ্যকার যে যুদ্ধ, সেই যুদ্ধের ফলাফল, ইসরায়েলের জনগণ কেন এই যুদ্ধকে নিজেদের পরাজয় মনে করছে, তাহলে ইরান কিভাবে জিতলো, এবং ডোনাল্ড ট্রাম্প আর নেতানিয়াহুর ব্যাপারে ইসরায়েলের জনগণ এতটা নেতিবাচক ধারণা কেন পোষণ করছে, এবং তাদের ভাগ্য আগামী নির্বাচনে অনিশ্চিত হয়ে পড়ছে কিনা। এর পাশাপাশি সুইজারল্যান্ডের জেনেভা শহরে আজকে ইরান এবং আমেরিকার মধ্যে আলোচনা শুরু হয়েছে। সেখানে আলোচনায় মধ্যস্থতা করছে কাতার এবং পাকিস্তান। কাতারের প্রধানমন্ত্রী গেছেন সুইজারল্যান্ডে, পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধান সহ আরও কয়েকজন লোক গেছেন। সেখানে ইরানের পক্ষে কারা প্রতিনিধিত্ব করছে, আমেরিকার পক্ষে কারা প্রতিনিধিত্ব করছে, আমেরিকার যে প্রতিনিধি দল, তাতে কেন পরমাণু আলোচকদের বা পরমাণু বিশেষজ্ঞদের কেউ নেই, এই সমস্ত নানান বিষয়ে এখনকার আলোচনা। আশা করি ভিডিও ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। ইসরায়েলের জেরুজালেমের হিব্রু ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটি এবং আগাম নামে একটি ইনস্টিটিউট, দুই প্রতিষ্ঠান যৌথভাবে একটা জরিপ করেছে। জরিপটা চালানো হয়েছে এই মাত্র 17 জুন যে গেল, 17 জুন থেকে 20 জুন পর্যন্ত, অর্থাৎ গতকাল 20 জুন রোববার ছিল। এই 4 দিন, 17, 18, 19, 20, এই 4 দিন জরিপ চালানো হয়েছে। জরিপে 3600 মানুষের উপর, 3600 কিছু বেশি মানুষের উপরে এই জরিপ চালানো হয়েছে। এই জরিপের ফলাফলে যা উঠে এসেছে তা রীতিমতো আটকে ওঠার মতো, অন্তত নেতানিয়াহুর জন্য। ডোনাল্ড ট্রাম্পের কপালেও ভাঁজ পড়বে নিশ্চয়ই এই জরিপের ফলাফল শুনলে। কি আছে জরিপে, চলুন আমরা শুনি। শতকরা 92.1% মানুষ মনে করছে ইরানের সাথে যুদ্ধে আমেরিকা এবং ইসরায়েল পরাজিত হয়েছে, তার মানে ইরান এই যুদ্ধে বিজয়ী হয়েছে। মজার ব্যাপার হচ্ছে, নেতানিয়াহুর নেতৃত্বাধীন যে ডানপন্থী জোট যারা সরকার চালাচ্ছে, তাদের ভেতরে শতকরা 99.1% সমর্থক মনে করে ইরান বিজয়ী হয়েছে, ইসরায়েল হেরে গেছে। শতকরা 92.9% মানুষ মনে করছে ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ হয়েছে, এই যুদ্ধের ফলে ইসরায়েলের দীর্ঘমেয়াদী নিরাপত্তা ব্যবস্থা মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে। এই কথার ব্যাখ্যা কি আমি পরে বলছি। শতকরা 86% ইসরায়েলি ইরানের সাথে আমেরিকা এবং ইসরায়েলের যে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধের ফলাফলে অসন্তুষ্ট, অর্থাৎ ইসরায়েল যে পরাজিত হয়েছে, এই পরাজয়টা তারা মেনে নিতে পারছে না। ইরানের সাথে আমেরিকা এবং ইসরায়েল যে লক্ষ্য অর্জনের জন্য যুদ্ধ শুরু করেছিল, সেই যুদ্ধে কি লক্ষ্য অর্জিত হয়েছে? ইসরায়েল আমেরিকা সেই লক্ষ্য অর্জন করেছে? এমন প্রশ্নের জবাবে শতকরা 87% বেশি ইসরায়েলি নাগরিক তারা বলেছে যে না, এই লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। এই যুদ্ধের পর বা যুদ্ধের ভেতরে এই সাম্প্রতিক সময়গুলোতে নেতানিয়াহু কয়েকবার দাবি করেছেন যে এই যুদ্ধ সফল হয়েছে, আর ডোনাল্ড ট্রাম্প তো শুরুর দিন থেকেই ইরানকে পৃথিবীর মানচিত্র থেকেই মুছে দিয়েছে। ইরানের সামরিক বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, ক্ষেপণাস্ত্র, উৎক্ষেপক যে লঞ্চার, সমস্ত সবকিছু ধ্বংস করে দিয়েছে, সব শেষ। উনি তো বারবার বলছেন যে ভিক্টরি তাদের, বিজয় তাদেরই হয়েছে।
কিন্তু নেতানিয়াহু কিছুটা ধীরে সুস্থে গেলেও তিনি ইরানের বিরুদ্ধে বিজয় দাবি করেছেন। তিনি বলেছেন আমরাই জিতেছি, আমরা এই সাফল্য আমাদের বড় সাফল্য। কিন্তু ইসরায়েলের শতকরা 87% বেশি মানুষ বলছে যে নো, ইসরায়েল সফলতা অর্জন করেনি, নেতানিয়াহু সাফল্য পাননি। এই যুদ্ধে ইসরায়েল এবং আমেরিকার সফলতা নেই। যুদ্ধের যে পরিকল্পনা ছিল ইরানের বিরুদ্ধে, নেতানিয়াহু তো ফিলিস্তিন, লেবানন বিভিন্ন দেশের সাথে বহু বছর ধরে যুদ্ধ করছে। ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ পরিচালনা করেছে, সেই যুদ্ধের পরিকল্পনায় মারাত্মক রকম ত্রুটি ছিল, দুর্বল যুদ্ধ ব্যবস্থাপনা ছিল, দুর্বল যুদ্ধ পরিকল্পনা ছিল, এমন কথা বলছে শতকরা 56.4% মানুষ। এবার সবচেয়ে নেতানিয়াহুর জন্য আতঙ্কজনক তথ্য, মার্চ মাসে অর্থাৎ 28শে ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল আমেরিকা এবং ইসরায়েল। মার্চ মাসের প্রথম দিকে নেতানিয়াহুর জনপ্রিয়তা ছিল 40.5%। এখন সেই জনপ্রিয়তা কমে 29% নেমেছে। তার মানে নির্বাচন হলে শতকরা 70-71% মানুষ নেতানিয়াহুর বিরুদ্ধে ভোট দেবে, মোটামুটিভাবে এটা ধরে নিয়ে যাচ্ছে। শতকরা 69.1% ইসরায়েলি মনে করে ডোনাল্ড ট্রাম্পের যে যুদ্ধ পরিকল্পনা ছিল সেটাও ব্যর্থ, সেটাও দুর্বল। এই যুদ্ধে ডোনাল্ড ট্রাম্প যে ভূমিকা পালন করেছে, ইসরায়েলের স্বার্থ রক্ষা করা, আমেরিকার পক্ষে কমান্ডার ইন চিফ হিসেবে সেনাবাহিনী পরিচালনা করা, যুদ্ধের কমান্ডিং দেয়া বা আরও যে সমস্ত ব্যবস্থাপনা সমস্ত সব কিছু, এই যুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের যে সমস্ত ভূমিকা, সেই সমস্ত ভূমিকার ব্যাপারে একেবারেই অসন্তুষ্ট মানুষ। মাত্র শতকরা 10.8% মানুষ ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ পরিকল্পনা এগুলোকে সমর্থন করেছে। অর্থাৎ নেতিবাচক বলেছে ব্যাপক সংখ্যক মানুষ, আর ইতিবাচক বলেছে মাত্র 10.8% ইসরায়েলি। হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েল নতুন করে অভিযান চালাচ্ছে, আমরা সবাই জানি, যা নিয়ে ব্যাপক শোরগোল আলোচনা হচ্ছে। এমনকি ইরান হরমুজ প্রণালী নতুন করে বন্ধ করে দিয়েছে। শুক্রবারে তো আলোচনাটা হলোই না, দেরিতে আলোচনা শুরু হলো। এই যে হিজবুল্লাহর বিরুদ্ধে নতুন করে যুদ্ধ, এই যুদ্ধের ব্যাপারে ইসরায়েলের শতকরা 48.2% মানুষ সমর্থন দিয়েছে। অর্থাৎ যুদ্ধকে তারা পছন্দ করছে, বেশ বড় সংখ্যক মানুষ, প্রায় 50%। ইরানের বিরুদ্ধে যুদ্ধে পূর্ণ বিজয় অর্জিত হয়েছে এমন ধারণায় বিশ্বাস করছে মাত্র শতকরা 12% মানুষ, আর বাদ বাকি সবাই মনে করে যে নো, ব্যর্থ হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, সত্যি কি ইরান বিজয়ী হয়েছে? আর ইসরায়েল এই বিজয়টা অর্জন করতে পারলো না কেন? ইরান এবং ইসরায়েল এত বড় বড় শক্তি একসাথে মিলেও আরো প্রশ্ন আছে। ইসরায়েলিরা বলছে এই যে যুদ্ধটা হলো, এই যুদ্ধের ভেতর দিয়ে ইসরায়েলের জন্য দীর্ঘমেয়াদে নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে, নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে। অর্থাৎ ইসরায়েল আগে যতটা নিরাপদ ছিল এখন আর নিরাপদ নেই। এর কারণ কি? এই তিনটা প্রশ্নের জবাব খুব ইম্পর্ট্যান্ট। এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এই যুদ্ধ কি পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্র, ভূ রাজনীতি পাল্টে দেবে? চলুন আমরা এবার এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। এখানে প্রথম যে প্রশ্ন, সেই প্রশ্ন হচ্ছে, সত্যি কি ইরান বিজয়ী হয়েছে? আপনারাই বলুন। ইসরায়েলিরা যখন 92-93% মানুষ মনে করছে যে এই যুদ্ধে ইরান বিজয়ী, তাহলে আমরা কি বলবো? ইরানের মানুষ তো বলছে বিজয়ী। আমেরিকার পক্ষের বিপক্ষের অনেক রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা বলছে ইরান বিজয়ী হয়েছে। আন্তর্জাতিক বহু বিশ্লেষক বলছে ইরান বিজয়ী হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি? আমার তো মনে হয় যে ইরানই বিজয়ী হয়েছে। কারণ যে লক্ষ্য নিয়ে ইরান যুদ্ধ শুরু করেছিল আমেরিকা এবং ইসরায়েল, সেই লক্ষ্যগুলো কিন্তু একদম অর্জন করতে পারেনি। যখন অর্জন করতে পারেনি, বরং অন্যদিকে তাদের বিসর্জন বেশি। সেই বিসর্জনগুলো কি কি আমি বলছি পরে। তো বিসর্জন যদি বেশি হয় তাহলে তো যুদ্ধে ইরানই বিজয়ী হয়েছে এবং এরা পরাজিত হয়েছে। যুদ্ধের লক্ষ্যগুলো কি কি ছিল? যুদ্ধের লক্ষ্যগুলো ছিল
ইরানের সরকার পরিবর্তন করে ফেলা, ইরানের সামরিক বাহিনীকে একেবারেই মুছে দেয়া, ইরানের পরমাণু কর্মসূচি একেবারে ধ্বংস করে দেয়া, ক্ষেপণাস্ত্র কর্মসূচি একেবারে ধ্বংস করে দেয়া, আঞ্চলিক যে প্রক্সি ফোর্সগুলো আছে তাদেরকে ডিসম্যান্টেল করে দেয়া এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েল আমেরিকা নিয়ন্ত্রিত একটা ম্যাপ এবং ব্যবস্থা তৈরি করা। আপনারা বলুন এগুলোর একটাও কি হয়েছে? ইরানের সরকার কি পরিবর্তন করে দিতে পেরেছে? হয়তো কিছু মানুষকে হত্যা করা গেছে, কিন্তু সরকার তো পরিবর্তন হয়নি। ইরানের সামরিক বাহিনীকে একেবারে ধ্বংস করে দিতে পারেনি, ইরানের পরমাণু কর্মসূচিকে ধ্বংস করতে পারেনি, ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করতে পারেনি, এবং তারা যে এখনো অনেক শক্তিশালী ক্ষেপণাস্ত্র ড্রোন ব্যবস্থায়, তা তো সাম্প্রতিক ছোট ছোট টুকিটাকি যে যুদ্ধগুলো হয়েছে তাতে দেখেছি। একইভাবে সমান তালে বড় বড় শক্তিশালী ক্ষেপণাস্ত্র মেরেছে, ড্রোন মেরেছে ইরান, এবং সেই যুদ্ধ আমেরিকা বা ইসরায়েল বন্ধ করতে বাধ্য হয়েছে। এরপরে মধ্যপ্রাচ্যে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার যে পরিকল্পনা, গ্রেটার ইসরায়েল কিন্তু প্রতিষ্ঠা হয়নি, এবং ইরানের সরকার পরিবর্তন করে দিলে মধ্যপ্রাচ্যে কিন্তু আমেরিকা ইসরায়েলের সামনে আর বাধা বলে কিছু ছিল না, থাকতো না। যেহেতু ইরানের সরকার পরিবর্তন হয়নি, সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের নতুন কোনো ব্যবস্থাও তারা চালু করতে পারেনি। অতএব তাদের লক্ষ্য কিন্তু অর্জিত হয়নি। আর যদি লক্ষ্য অর্জিত না হয় তাহলে যুদ্ধে তাদের বিজয়ের তো কোনো সুযোগ নেই, বরং ইরান এগুলো প্রোটেক্ট করেছে এবং ইসরায়েল আর মার্কিন ঘাঁটিগুলোর উপরে ব্যাপক হামলা চালিয়েছে। তাতে তাদের ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে, প্রচুর অর্থনৈতিক ক্ষতি হয়েছে। শুধু তাই না, মধ্যপ্রাচ্যে তাদের এই নাস্তানা অবস্থার পাশাপাশি হরমুজ প্রণালী আগে মুক্ত ছিল, সেই হরমুজ প্রণালীকে এখন চুক্তি করে ইরানের হাতে তুলে দিতে হচ্ছে। অর্থাৎ ইরান এখন এটা কন্ট্রোল করবে। এই যে গতকাল 20 জুন 2026 তারিখ লেবাননে যখন হামলা বন্ধই হচ্ছে না, তখন ইরান বন্ধ করে দিল চট করে হরমুজ প্রণালী, বলল যে যুদ্ধবিরতি যদি না হয় তাহলে আমরাও চুক্তি মানব না, আমরা হরমুজ প্রণালী বন্ধ করে দিলাম। তার মানে এখন ইরানের সামনে পথ কিন্তু একদম পরিষ্কার করে দিয়েছে ইসরায়েল এবং আমেরিকা। যখন প্রয়োজন তখন কিন্তু তারা তাদের মতো করে হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারবে। এবার আমি বলি ইসরায়েলিরা এবার আসুন, ইসরায়েলিরা যে বলছে ইরানের সাথে ইসরায়েলের যে যুদ্ধ হলো, এই যুদ্ধের ভেতর দিয়ে ইসরায়েলের জন্য দীর্ঘমেয়াদী নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে। কারণ কি? একদম সহজ, সেটা হচ্ছে এই, এতদিন আমেরিকা ইসরায়েলের সাথে যুদ্ধ হয়নি ইরানের, এক ধরনের একটা অচেনা অজানা পথ ছিল, না জানি কি হয়, না জানি কি হয়, কেমন শক্তি ইসরায়েল, কেমন শক্তি আমেরিকা, বিরাট শক্তিশালী, বিরাট প্রযুক্তির দেশ, বিরাট সামরিক বাহিনী, অনেক কিছু। 1967 সালের জুনের যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে মাত্র 6 দিনে পুরো আরব বিশ্বকে কাত করে দিয়েছিল ইসরায়েল, একা ইসরায়েল আর সব আরব বিশ্ব পারেনি। সেখানে ইরান একটা অজানা অবস্থার ভিতরে, অন্ধকারের ভেতরে ছিল। কিন্তু গত বছরের জুন মাসে এবং এবার এই 40 দিনের যুদ্ধে ইরানের সামনে একদম পথ পরিষ্কার হয়ে গেছে। কতটা ক্ষমতা ইসরায়েলের আছে আর কতটা ক্ষমতা আমেরিকার আছে তা কিন্তু ইরান দেখে ফেলেছে, বুঝে ফেলেছে, এবং কোথায় কোন লক্ষ্য, কোথায় কি, এগুলো মোটামুটি এখন আমেরিকার কাছে মুখস্থ। এই জানা শোনা এবং মুখস্থ হওয়ার ফলে ইসরায়েল যদি কোনো কিছু করে অমনি কিন্তু তার এগেনস্টে ইরান ব্যবস্থা নেওয়ার মতো সাহস এবং তাদের পরিকল্পনা এবং তাদের সমস্ত সবকিছু নখদর্পণে আছে এখন। ফলে ইসরায়েল চাইলেই হুটহাট করে মধ্যপ্রাচ্যে কারোর উপর বাড়াবাড়ি করতে পারবে না। বাড়াবাড়ি করলেই ইরান সেখানে বাধা হয়ে দাঁড়াবে, প্রয়োজনে দ্বন্দ্ব সংঘাত এবং যুদ্ধে লিপ্ত হবে। এখন লেবানন থেকে শুরু করে সমস্ত ফ্রন্টে যেহেতু যুদ্ধবিরতি কার্যকর হবে এবং ইসরায়েল চাইলেই এই যুদ্ধবিরতি ভঙ্গ করতে পারবে না, আর যদি করে তাহলে আমেরিকা এর জন্য দায়বদ্ধ থাকবে এবং ইরান কিন্তু সাথে সাথে ব্যবস্থা নেবে। ফলে মধ্যপ্রাচ্যের টোটাল চালচিত্র আসলে পাল্টে গেল। ইসরায়েল এবং ইসরায়েলের জনগণ এখন অনেক বেশি অনিরাপদ হয়ে গেল। কারণ হচ্ছে যে কথায় কথায়, আগে তো কথায় কথায় ইরান হামলা করতো, এখন কথায় কথায় কিছু হলেই ইরান পাল্টা প্রতিশোধ দেবে, হামলা চালাবে।
আমি আলোচনার ভেতরে আর একটা প্রশ্ন রেখেছিলাম, নেতানিয়াহুর ভাগ্য, ডোনাল্ড ট্রাম্পের ভাগ্য কি অনিশ্চিত হয়ে গেল এই জরিপ ফলাফলে? কি বলছে? হ্যাঁ, অনেকটা তাই মনে হচ্ছে। কারণ শতকরা 92 জন মানুষ ইসরায়েলের, তারা যদি মনে করে ইরান বিজয়ী হয়েছে, তাহলে তারা কেন নেতানিয়াহুকে ভোট দেবে? আর নেতানিয়াহুর প্রতি ভোটারদের পক্ষ থেকে সমর্থন আছে মাত্র 29.4%। তার মানে খুবই কম সংখ্যক মানুষ নেতানিয়াহুকে পছন্দ করছে প্রধানমন্ত্রী হিসেবে। তাহলে আগামী নির্বাচনে যদি আরও 1-2% ভোট বাড়ে, তাতে তো সম্ভবত নেতানিয়াহু আর বিজয়ী হতে পারবে না। তাহলে উপায় কি? অতএব তার নির্বাচনে ভরাডুবি এবং তাকে ক্ষমতা থেকে হয়তো ছিটকে পড়তে হবে, এই রকম ইঙ্গিতই কিন্তু এই জনমত জরিপের ফলাফল দিচ্ছে। একইভাবে ডোনাল্ড ট্রাম্পের কথাও বলা যায়। ডোনাল্ড ট্রাম্পের ভাগ্য যদিও ইসরায়েলের এই জরিপের ভেতর দিয়ে নির্ধারিত হবে না, কিন্তু ইসরায়েলিদের লবির যে প্রভাব প্রতিপত্তি আমেরিকায় রয়েছে, তার একটা প্রভাব পড়বে ডোনাল্ড ট্রাম্পের উপরে, ডোনাল্ড ট্রাম্পের কার্যকলাপের উপরে এবং ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের উপরে। তার মানে আগামী যে অক্টোবরে ইসরায়েলের নির্বাচন আর নভেম্বরে আমেরিকায় মিড টার্ম ইলেকশন, এই দুইটা ইলেকশনেই ইসরায়েলে এবং আমেরিকায় যারা ক্ষমতা আছে তাদের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। সেক্ষেত্রে ইসরায়েল এবং আমেরিকার রাজনীতিতে একটা ব্যাপক ওলটপালট হয়ে যেতে পারে, এমনটা বলার অনেক সুযোগ আছে। এদিকে এই যে ইরানের বিজয়, সাম্প্রতিক যে যুদ্ধ এবং আমেরিকার সাথে আলোচনা হচ্ছে সুইজারল্যান্ডে, সেখানে কাতার এবং পাকিস্তানের মতো দেশ মধ্যস্থতা করছে। আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের এরই মধ্যে একটা বড় রকমের অবস্থান তৈরি হচ্ছে, যেটাকে সবাই স্বীকার করছে। কাতারের আলুদেদ ঘাঁটি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মার্কিন ঘাঁটিতে ইরান হামলা চালালেও এই জায়গায় কাতার একেবারে মাথায় ফেটা বেঁধে বা কোমরে গামছা বেঁধে নেমেছে মধ্যস্থতা করার জন্য, যে যুদ্ধটা বন্ধ হোক, শান্তি প্রতিষ্ঠা হোক। তার মানে বেসিক্যালি তারা ইরানের হয়েই কাজ করছে বলা যায়। ইরানের বিরুদ্ধে কিন্তু তাদের ক্ষোভ নেই, বরং তারা ইরানের সাথে কথা বলছে এবং মধ্যস্থতা করছে। এই যে অবস্থা, এর গুরুত্বটা কোথায়? এর গুরুত্বটা হচ্ছে আঞ্চলিক যে পরিস্থিতি ছিল সেই জায়গায় যুদ্ধের পরে বা যুদ্ধের ভেতরে অনেকেই ধারণা করছিলেন যে ইরানের বিরুদ্ধে বুঝি আঞ্চলিক দেশগুলো রুখে দাঁড়াবে, আঞ্চলিক দেশগুলোর সাথে বুঝি ইরানের শত্রুতা তৈরি হবে এবং সবাই মিলে যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধ করে তাহলে কি হবে? আসলে কেউই ইরানের বিরুদ্ধে যুদ্ধ করে ইরানের বিরুদ্ধে কেউ চায়নি, বরং বাস্তবতা তারা বোঝার চেষ্টা করেছে এবং তারা দেখেছে যে কিভাবে আমেরিকা এবং ইরানের যুদ্ধটা হয় এবং ইরান এখানে কিভাবে কি করে আর আমেরিকা কি করে তারা দেখতে চেয়েছে। যুদ্ধের প্রথম 2-1 দিনের ভেতরে তারা বুঝে গেছে যে ইরান আমেরিকাকে ছাড়বে না, বরং আমেরিকা এখানে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তারা নিরপেক্ষ একটা অবস্থান নিয়েছে। শুধু তাই না, ইউরোপ এবং নেটো জোট একই অবস্থায় ছিল। ফলে যুদ্ধের প্রথম দিনগুলোতেই মোটামুটি এর ভাগ্য নির্ধারিত হয়েছে যে ইরান বিজয়ী হবে। কেউ যখন আসছে না তখন আমেরিকা ইসরায়েল পারবে না। এই জায়গায় যুদ্ধে না পারার কারণে আজকে সুইজারল্যান্ডের জেনেভায় আলোচনা হচ্ছে। এর আগে তো ইরান এবং আমেরিকার ভেতরে সমঝোতা হয়েছে। আজকে যে আলোচনা শুরু হয়েছে এরই মধ্যে শুরু হয়েছে ইরানের পক্ষে কারা গেছে, আমেরিকার পক্ষে কারা গেছে তা তো শুনেছেন। প্রশ্ন আমি একটা রেখেছিলাম যে মার্কিন প্রতিনিধি দলে কেন পরমাণু বিশেষজ্ঞ নেই? কেন নেই জানি না, অথবা তাদের নাম গোপন রাখা হয়েছে। কিন্তু এটা ঠিক যে এই আলোচনায় পরমাণু বিশেষজ্ঞ লাগবে, আজ না হোক কাল আনতে হবে। তবে প্রাথমিক আজকে যে আলোচনা শুরু হয়েছে তাতে লেবাননের যুদ্ধবিরতি বিষয়টা সবচেয়ে বড় গুরুত্ব দিয়ে দেখছে। এটা আমেরিকাও দেখবে, ইরান দেখবে। ইরানের কারণেই মূলত আমেরিকা দেখতে বাধ্য। আর কাতার এবং পাকিস্তানের যে উত্থান মধ্যস্থতাকারী হিসেবে, এটা কিন্তু আঞ্চলিক রাজনীতির জন্য বড় মেসেজ। পাকিস্তান তার অবস্থান তৈরি করে নিল আন্তর্জাতিক অঙ্গনে এবং মধ্যপ্রাচ্য অঞ্চলে। আর পাশাপাশি ইরানের সাথে তো তার সম্পর্ক অন্যরকম উচ্চতায় যাবে, সে কথা আজকের দুপুরের ভিডিওতে বলেছি। তবে এই যে যুদ্ধ পরিস্থিতি, আমেরিকা এবং ইসরায়েলের হেরে যাওয়ার প্রশ্ন, এই জায়গা থেকে মোটামুটি বলা যাচ্ছে যে মধ্যপ্রাচ্যের সামগ্রিক চালচিত্র, ভূ রাজনীতি এবং মানচিত্রে একটা বিরাট বড় পরিবর্তন আসবে। সেই পরিবর্তনটা সবচেয়ে যেখানে ঘটবে সেটা হচ্ছে এই মধ্যপ্রাচ্যে ইসরায়েলের যে একটা ভীতিকর অবস্থান ছিল, অর্থাৎ ইসরায়েলকে সবাই ভয় পেত, সেই ভয়টা অনেকটা কেটে যাবে। 1, 2 হচ্ছে আমেরিকার ব্যাপারেও একই রকমের মনোভাব
পোষণ করবে, আরব বিশ্বের সব মানুষ তাদেরকে পরাজিত শক্তি হিসেবে দেখবে, ইরানকে বিজয়ী শক্তি হিসেবে দেখবে, ইরানকে তারা সমীহ করে চলবে। এবং এই যে পরাজয়টা হলো, এই পরাজয়ের কারণে হরমুজ প্রণালী, ভূমধ্যসাগর এবং টোটাল মধ্যপ্রাচ্যে আমেরিকা ইসরায়েলের প্রভাব একদম মারাত্মকভাবে ক্ষুণ্ণ হবে, নষ্ট হয়ে যাবে। অ্যাট দ্য সেম টাইম মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে আমেরিকার অনেকগুলো ঘাঁটি গুটিয়ে নিতে হবে, না নিলে উপায় নেই, আজ হোক কাল হোক নিতেই হবে আমেরিকাকে। ফলে এই যুদ্ধ আসলে নতুন একটা মধ্যপ্রাচ্য গড়ে দেবে, নতুন একটা রাজনৈতিক পরিস্থিতি তৈরি করে দেবে এবং আমেরিকা আর ইসরায়েলের রাজনীতিতে ব্যাপক তোলপাড় সৃষ্টি করে দেবে, ওলট পালট করে দেবে এবং ইরানকে শুধু আঞ্চলিক শক্তি নয়, বিশ্ব শক্তিতে পরিণত করতে পারে, এমনটা বলার যথেষ্ট কারণ আছে। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। যাবার আগে আপনাদের কাছে জানতে চাই, আপনাদের মতামত বুঝতে চাই। আমি যে কথা বললাম ফিনিশিং, যেখানে এই যুদ্ধ আসলে নতুন একটা মধ্যপ্রাচ্য গড়ে দেবে কিনা এবং ইরান আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে বিরাট একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে আবির্ভূত হবে কিনা, আপনাদের মতামত কি? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন প্লিজ। দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।